নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2001 সালের জানুয়ারি মাসের 3 তারিখ কেশপুরে তৎকালীন বিরোধী নেত্রী অটলজির সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আমি সেই সভায় উপস্থিত। সেখানে মমতা বললেন যে কেশপুর হবে সিপিএম এর শেষপুর। যদিও কেশপুরের রাজনৈতিক পট পরিবর্তন করতে সময় লেগেছিল আরো 15 বছর। 2011 সালেও সেখানে কিন্তু বামপন্থী বিধায়ক জয়ী হয়েছিলেন, যদিও রাজ্যে পাড়াবদল হয়েছিল। তারপর দু একদিনের মধ্যে ঘটেছিল ছোটাঙ্গারিয়ার ঘটনা। মমতা এনডিএ ছেড়ে বেরিয়ে এসে কংগ্রেসের সঙ্গে হাত ধরলেন, কিন্তু সেবারও বামফ্রন্ট ক্ষমতায় এলো, যদিও 65টা আসনে ফলাফল নির্ধারিত হয়েছিল খুব অল্প ভোটে। তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম আমডাঙ্গা থেকে মাত্র 64 ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরকম অনেকে ছিলেন, কেউ 8 ভোটে, কেউ 64 ভোটে, কেউ 500 ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শেষ হাসি বামপন্থীরাই হেসেছিল এবং সেবারই প্রথম বামফ্রন্টের সরকার গঠিত হলেও সিপিএম এর একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তারপর 2001 থেকে 2024 সন্দেশখালি হবে তৃণমূলের শেষপুর, অর্থাৎ তৃণমূলের কফিনে শেষ পেরেকটা নাকি সন্দেশখালি পুঁতবে এবং সন্দেশখালির অভিঘাত শুধু বসিরহাট লোকসভা কেন্দ্র বা দক্ষিণ 24 পরগনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা পশ্চিমবঙ্গের সব প্রান্তের অভিঘাত পড়বে এবং সর্বভারতীয় স্তরেও এর অভিঘাত পড়বে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মাতৃশক্তি নিরাপদ নয়, এই বার্তা যে বিজেপি পৌঁছে দিতে চাইছে তার অভিঘাত স্পষ্টতই পড়বে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন। নারীদের সঙ্গে প্রধানমন্ত্রী কাল কথা বলেছেন, সন্দেশখালির নিপীড়িত মাতৃশক্তিকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত মাতৃশক্তিকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্ডি জোটের নেতারা তার পরিবারকে নিয়ে আক্রমণ করেন। তখন তিনি তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। কি সেই অভিজ্ঞতা? খুব অল্প বয়সে কাঁধে ছোলা নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন। পকেটে কিন্তু পয়সা ছিল না, কোথায় অন্য সংস্থান হবে তারও কোনো ঠিকানা ছিল না। কাঁধে ছোলা নিয়ে ভারত তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তাকে কেউ চিনতই না, কিন্তু তখনও তার দুবেলা আহার জুটেছে, রাত্রে থাকার জন্য মাথার উপর ছাদ জুটেছে, সেটা ওই মাতৃশক্তির আশীর্বাদে। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মায়েরা, বোনেরা, দিদিরা, সেই মাতৃশক্তি তার প্রেরণা, তাকে সাহস যোগাচ্ছে, চড়ই বেতি মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে। এবং যে মাতৃশক্তির উপর নিপীড়ন হয়েছে, যে পাপ করেছে অপরাধীরা, তার খেসারত টিএমসিকে ভোটের ময়দানে দিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম এর গিয়ে বাংলার মানুষ সন্দেশখালিতে মাতৃশক্তির উপর যে নিগ্রহ হয়েছে, যে অত্যাচার হয়েছে, তার জবাব দেবেন। প্রধানমন্ত্রী এমনি বলেননি, মাল্টিপল সোর্স থেকে তিনি ফিডব্যাক পান। সেই ফিডব্যাককে ভিত্তি করে তিনি তার বক্তব্যের সুর বাঁধেন। দেখুন, শাসক কতটা
মরিয়া হলে এবং কি বলবো দেয়ালে পিঠ থেকে গেলে সন্দেশখালী নির্যাতিতা মাতৃশক্তি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের বেদনার ক্ষোভের কথা জানাতে চান, তখন তাদের বাস আটকানো হচ্ছে তিনবার। সবাই পৌঁছতে পারেননি সময়। কেন? শেখ শাহজাহানের মতো একজন দাগীকে বাঁচাতে যেভাবে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, নজিরবিহীন। আমাদের করের টাকা খরচ করে অভিষেক মানু সিংভির মতো আইনজীবীর সাম্মানিক দেয়া হচ্ছে। কেন? শেখ শাহজাহান যাতে সিবিআই এর হাতে না যায়। আর যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ রায় বলেছে যে শেখ শাহজাহান সঙ্গে পুলিশ হাইড অ্যান্ড সিক খেলছে, এই তদন্ত সুষ্ঠুভাবে করা দরকার এবং সেই জন্যই তিনি সিবিআই হাতে দিয়েছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সিআইডির কি বিশ্বাসযোগ্যতা? সিআইডির অধিকাংশ কর্মী, অফিসার, আধিকারিক তারা মেরুদণ্ড সোজা রেখে পেশাগত দায়বদ্ধতাকে মাথায় রেখে কাজ করতে চান, কিন্তু রাজনৈতিক প্রভুদের অঙ্গুলি হেলনে তাদের পেশাদারিত্ব প্রশ্নের মুখে পড়ে। তাই সিআইডির হাতে তদন্তভার থাকলে সিআইডি দক্ষতার সঙ্গেই তদন্ত করতে পারত, সিবিআই এর থেকে কোনো অংশে কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সিআইডিকে তাদের পেশাদারি দক্ষতা অনুযায়ী কাজ করতে দেয়া হয় না। রাজনৈতিক প্রভুরা সিআইডির পেশাদারি দক্ষতায় বাধার সৃষ্টি করেন। সেই জন্য প্রধান বিচারপতি বুঝেছেন বলেই দিয়েছেন। তাই শুনে ববি হাকিমের কি তীব্র আর্তনাদ। কেন সিবিআইকে দেয়া হলো? নোবেল চুরির কিনারা করতে পেরেছে? রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ। শেখ শাহজাহান যখন সন্দেশখালী চত্বরেই 55 দিন ছিলেন লুকিয়ে বা নিরাপদ আশ্রয়ে, তখন এই কথাগুলো মনে হয়নি ফিরহাদ সাহেব? বিলম্বিত বোধোদয়। আবার হাইকোর্টে প্রধান বিচারপতির রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে সাফাই দেওয়া হয়েছিল যে হাইকোর্টের স্থগিতাদেশের জন্য নাকি পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। কোনো স্থগিতাদেশ ছিল না। শুধু 5ই জানুয়ারি ইডির উপর যে হামলা হয়েছিল, যে মামলা হয়, জয় সেনগুপ্ত মাননীয় বিচারক যে রায় দেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে ইডি ডিভিশন বেঁচে যায়। সেখানে স্থগিতাদেশ ছিল। শাহজাহানের গ্রেপ্তারি করার ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ ছিল না। কি সুন্দর অপব্যাখ্যা করলেন। আসলে শাহজাহানকে তো ভয়, যদি একবার শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে পারে, এতদিন ধরে তার ব্রেন ওয়াশ করা হয়েছে, কি প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, তখন কিন্তু আর সেই শাহজাহানের মানসিক দৃঢ়তা থাকবে না। ওই রেশন চুরির টাকা কোথায় গেছে, কার কার কাছে গেছে, সেসব সে বলে দেবে। তাতে জুড়ে যাবেন অনেক প্রভাবশালী। তাই বাঁচাও শাহজাহানকে, কোনোভাবে সিবিআই আর ইডির হাতে না যায়, তাহলেই সমূহ বিপদ। সুশান্ত ভট্টাচার্য, যিনি অনুব্রতকে তার নিচুপট্টির বাড়ি থেকে ঘাড় ধরে গ্রেপ্তার করেছিলেন, এখন তিহারে গড়াগড়ি খাচ্ছেন, তিনি এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। আর সিবিআই কি বলেছে, ইডি কি বলেছে, যে শাহজাহানের 2-3টে মোবাইলে ফোন করা হয়েছিল। একটা ফোন ধরেছিলেন, যখন শুনলেন ইডি আধিকারিকরা আসছেন ফোন কেটে দেন। অন্য ফোনে বারবার ফোন করা সত্ত্বেও ফোন ধরেননি। অর্থাৎ শাহজাহান ঘটনা দিন বাড়িতেই ছিলেন। টাওয়ার লোকেশন দেখে ইডির কর্তারা সেটা বলছেন। আর ছোটবাবু কি বললেন, কি করেছে শাহজাহান, ওকে ছিল ওখানে, ওকে তো দেখা যায়নি। তাহলে শাহজাহানকে বাঁচাবার কি মরিয়া প্রচেষ্টা। সবাই বলছেন ওই 75-25-এর গল্প। শাহজাহানরাই তো ফান্ড রেজার, বালুই তো ফান্ড রেজার, কেষ্টই তো ফান্ড রেজার। সেই জন্য সে বাঘ, ভাল্লুক, বালু সবুজ বিপ্লবের জনক। সেই জন্যই বলা হয় কি করেছে শাহজাহান। শাহজাহানকে ইডির হাতে যাতে না পড়ে বাঁচাবার জন্য কি মরিয়া প্রয়াস। মানুষ সব দেখছে। আদালতে এদের মুখ প্রতিদিনই পড়ে, নতুন কিছু নয়।
কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যয়ী ঘোষণা সন্দেশখালী তৃণমূলকে নিশ্চিহ্ন করবে। অনেক ভেবে চিন্তেই প্রধানমন্ত্রী বলেছেন, শুধু কন্যাশ্রী দিলাম, রূপশ্রী দিলাম, ভাগ্যশ্রী দিলাম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালাম, এটাই শেষ? কোনো দয়ার দান নয়। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার এই ধরনের বহুবিধ সামাজিক প্রকল্প নিয়েছে। তার মানে এই নয় র্যাম্প্যান্ট করাপশনের ছাড়পত্র, তার মানে এই নয় মাতৃশক্তি নিগৃহীত হলে শাসক দলের সামন্ত প্রভুদের বিরুদ্ধে তারা চুপ করে থাকবেন। ওই সন্দেশখালী তৃণমূলের কফিনে শেষ পেরে উঠবে। একটা ছোট্ট প্রসঙ্গ উল্লেখ করে এই প্রতিবেদন শেষ করব। আমাদের পড়শি উড়িষ্যায় 2036 সালে রাজ্য গঠনের শতবর্ষ। ওখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দূরদর্শিতা, উন্নয়নের যজ্ঞে উড়িষ্যাকে সামিল করার যে তীব্র আকুতি বারে বারে প্রমাণ পেয়েছে। পায়ে পা লাগিয়ে তিনি ঝগড়া করেন না কেন্দ্রের সঙ্গে। 2000 থেকে 2009 পর্যন্ত সেখানে বিজেপি আর বিজেডি জোট সঙ্গী ছিল। পরে দু একটি কারণে আসন সমঝোতার প্রশ্নে অ্যালায়েন্স ভেঙে যায়, কিন্তু নবীন বাবু চিরকাল কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। সম্প্রতি অশ্বিনী বৈষ্ণব, যাকে উড়িষ্যা থেকে বিজেডির সমর্থনে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি, যিনি রেলমন্ত্রীও বটে। তো এবার বিজেপি বিজেডি অ্যালায়েন্স হতে পারে, সম্ভাবনা প্রবল। 2019-এ 21টা লোকসভার মধ্যে 12টা বিজেডি, 8টা বিজেপি, 1টা কংগ্রেস পেয়েছিল। এবার যদি অ্যালায়েন্স হয় তাহলে কংগ্রেসের খাতা খুলতে পারবে কিনা উড়িষ্যায়, মানে ইন্ডি জোট, তা নিয়ে প্রশ্ন আসছে। অর্থাৎ 400 পারের যে টার্গেট এনডিএকে নিয়ে বিজেপি, এবার কিন্তু সেই লক্ষ্যেই বড়সড় পদক্ষেপ তারা